সামনেই আসতে চলেছে 8ই মার্চ, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ 1975 সালের 8ই মার্চ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু এত দিনের মধ্যে, বছরের এতগুলো দিনের মধ্যে এই বিশেষ দিনটিকেই বা আমরা কেন বেছে নিয়েছি, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে এসেই যায়। কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের অনেকটা পিছিয়ে আসতে হয় এবং সেই সঙ্গে সময়ও অনেকটা লাগে। আজকে সেই কারণে আমরা এর মূল কারণটুকুনি ধরতে চাই। আর এই জন্যই আমরা দেখি যে নারীদের সমাজের আর্থিক সামাজিক অবস্থা, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, পণ, ধর্ষণ, গার্হস্থ্য হিংসা, এই সমস্ত বিষয় নিয়ে নারীরা যে আন্দোলন করেছিলেন তার সুদূর প্রসারী ফল হিসাবে আজকে আমরা 8ই মার্চ নারী দিবস হিসাবে পালন করি। আজকের ভারতে নারী অধিকারের মূর্ত প্রতীক হিসাবে যে মানুষটিকে আমরা আপনাদের সামনে তুলে ধরব, তিনি তার নিজের জীবনের প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন লড়াই, লড়াই আর লড়াই। তিনি প্রতিটি মুহূর্তে নিজের জীবনকে বাজি রেখে চলা নারীদের অধিকারের সদা জাগ্রত এক প্রহরী, সেই সঙ্গে প্রজ্জ্বলার প্রতিষ্ঠাতা। আজ আমি আপনাদের সামনে সুনিতা কৃষ্ণানের সাহস, দৃঢ়তা এবং স্বাধীন চেতা মনোভাবের জ্বলন্ত উদাহরণের গল্প বলি। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুনিতা কৃষ্ণান এমন একজন সুপরিচিত ভারতীয় সমাজকর্মী যিনি মানব পাচারের বিরুদ্ধে ক্রমাগত কাজ করে চলেছেন। তার ছোটবেলা থেকে যদি আমরা নজর দিই তাহলে সহজেই জানতে পারবো তিনি বেঙ্গালুরুর একটি নিম্ন মধ্যবিত্ত মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগত তিনি প্রতিবন্ধী ছিলেন, তার পা পেছন দিকে বাঁকা ছিল। তবে নিয়মিত ফিজিওথেরাপির ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে আর 5টা ছেলেমেয়ের মতো তার জীবন কিন্তু নদীর স্রোতের দিকে কখনো অনুকূল অবস্থায় যায়নি। ছোট থেকেই অর্থাৎ যে সময় সাধারণত ছেলেমেয়েরা লেখাপড়া, খেলাধুলা নিয়েই মেতে থাকেন বা থাকে, সেই সময় অন্যের জন্য তার মন কাঁদত। 8 বছর বয়সে নিজে নাচ শিখতে শিখতে তার থেকে দরিদ্র এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের নাচ শেখাতে শুরু করেন। আর 12 বছর বয়সে তার থেকে হতদরিদ্র শিশুদের লেখাপড়া শেখানোর জন্য একটা গোটা স্কুল খুলে ফেলেছিলেন। ছোট থেকে এই স্বাধীন চেতা মনোভাবের মেয়েটিকে কিন্তু পুরুষ সমাজ ভালোভাবে মেনে নিতে পারেনি। তাদের মনে হয়েছে এই পুচকে একটা মেয়ে সমাজে মাথা তুলে দাঁড়াবে, এটা কেমন ভাবে হতে পারে, শাস্তি তাকে পেতেই হবে। সেই শাস্তি স্বরূপ তার কপালে জোটে মাত্র 15 বছর বয়সে 8 জন পুরুষ মিলে তাকে ধর্ষণ করে এবং সেই সঙ্গে এত অস্বাভাবিক মারধর করে জখম করা হয়েছিল যে সেই আঘাত তিনি আজও কিন্তু ভুলে যাননি। এই ছিল সুনিতা কৃষ্ণানের ছোটবেলা। কিন্তু এই ঘটনাও কিন্তু কৃষ্ণানকে দমাতে পারেনি। জীবনের মোড় কিন্তু এই ঘটনা থেকেই হয়েছিল বলে আমাদের সবার মনে হয়। কারণ ঘরের কোণে মুখ লুকিয়ে না থেকে সমাজের দেয়া কলঙ্কের মুখে চুনকালি মাখিয়ে তিনি একাই বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। বিভিন্ন স্তরে মানুষদেরকে তিনি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। তার এই সাহসিকতার জন্য একটা সময় ধর্ষকের দল নিজেরাই মুখ লুকাতে বাধ্য হয়েছিল। বেঙ্গালুরের সেন্ট জোসেফ
কলেজ থেকে তিনি পরিবেশ বিজ্ঞানে স্নাতক এবং ম্যাঙ্গালোর থেকে MSW বা মেডিকেল অ্যান্ড সাইকিয়াট্রিক্টে PhD ডিগ্রি অর্জন করে তিনি পুরোপুরিভাবে সমাজ সেবার কাজে নিযুক্ত হন। এই সময় থেকেই সমাজের বিভিন্ন স্তরের নারীদের যৌন শোষণ এবং নারী পাচারের বিরুদ্ধে তিনি কাজ করা শুরু করেন। 1996 সালে ব্যাঙ্গালোরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে তিনি আটকে দিয়েছিলেন, কারণ তিনি চাননি মেয়েরা পণ্য হিসাবে সমাজে ব্যবহৃত হোক। এই অপরাধে তাকে অবশ্য জেল খাটতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে তিনি দেখেন তার নিজের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে, কারণ তার জীবন ধারণ পদ্ধতি তার বাবা মায়ের পছন্দ হয়নি। সেই সঙ্গে তিনি এই সময় আরো একটা বিষয়ে নজর দিয়েছিলেন যে সমাজের নির্যাতিতারাই কিন্তু বেশি কলঙ্কিত হয়। এ জায়গায় ধর্ষকরা কিন্তু নিজেদের আখের গুছিয়ে বেরিয়ে আসতে পারে। সেই সূত্রে তিনি গৃহহারা হন এবং একা চলার সিদ্ধান্ত নেন। হায়দ্রাবাদে এসে তিনি তার ভাই ভার্গিস থেকানাথের সাথে যুক্ত হন, যিনি নিজেও একজন সমাজকর্মী ছিলেন। সেই সঙ্গে সেন্ট গ্যাব্রিয়েল মন্টফোর্ট ব্রাদার্সের সদস্য ছিলেন। এছাড়া তিনি হায়দ্রাবাদে পিপলস ইনিশিয়েটিভ নেটওয়ার্ক বা পিন প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থা সাধারণত বস্তি এলাকায় বসবাসকারী মানুষদের সাহায্যার্থে কাজ করে থাকে। সুনিতা হায়দ্রাবাদে এসে তিনি যোগদান যেমন করেছিলেন, সেই সঙ্গে 1996 সালে হায়দ্রাবাদে মেহবুবকে মেহেন্দি নামক রেড লাইট এরিয়ায় বসবাসকারী পতিতাদের সরিয়ে নিয়ে গিয়েছিলেন। উন্নত জীবন ধারণের জন্য সেই নিষিদ্ধ পল্লীর ঘরেই তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা যেমন করেছিলেন, সেই সঙ্গে পেশা হারানো যৌনকর্মীদের হাতের কাজ শেখানোরও ব্যবস্থা করেছিলেন। এই অসহায় মহিলা এবং যৌনকর্মীদের তিনি হাতের কাজ শেখানোর সঙ্গে সঙ্গে আবাস এবং কারখানা তৈরি করেছিলেন, যেখানে কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, প্রিন্টিং, হাউসকিপিং সহ আরো অনেক ধরনের ট্রেনিং দিয়ে তাদেরকে কাজ শেখানো হতো এবং চাকরির ব্যবস্থাও করানো হয়। আর এই সব কাজ করার জন্য সুনিতার কাছে থাকা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তিনি তার স্বপ্নের সংস্থা প্রজ্জ্বলাকে প্রতিষ্ঠা দিয়েছিল। এরপর থেকে সুনিতা কিন্তু তার ব্লগের পাতায় পাতায় সমাজকে নগ্ন করতে ছাড়েননি। শুরু হয় তার ব্লগ সুনিতা কৃষ্ণন অ্যান্টি ট্রাফিকিং ক্রুসেডার, যার পাতায় পাতায় শত শত মহিলার যন্ত্রণার কথা উঠে আসে। তার লেখা বই আই অ্যাম হোয়াট আই অ্যাম, এটা শুধুমাত্র একটা আত্মজীবনীমূলক বইই ছিল না, এই বইয়ের কিছু কিছু অংশ অ্যাকশন থ্রিলার থেকে কোনো অংশে কম ছিল না। আমরা সাধারণ মানুষরা সুনিতার লেখা বই এবং ব্লগের মাধ্যমে জানতে পারি কিভাবে পাচারকারীরা নতুন নতুন পদ্ধতিতে মহিলাদের পাচার করে চলেছে। সেই সঙ্গে কৃতদাসের থেকেও খারাপ অবস্থায় রাখা হয় এই পাচার করে আনা মহিলাদের। সেই সঙ্গে প্রতিনিয়ত তাদেরকে শারীরিক অত্যাচারে জর্জরিত করে তোলা হয় এবং যৌন শোষণ করা হয়, যতক্ষণ না তারা তাদের খদ্দেরদের দেহ দিতে বাধ্য হয়। এই অত্যাচারে অত্যাচারিত হতে হতে মহিলাদের জীবন শেষ হয় এইডস দিয়ে। এই এইডস রোগীদের চিকিৎসা এবং আশ্রয় দেওয়ার জন্য এই সংস্থা কিন্তু সব সময় এগিয়ে থাকে। সেই সঙ্গে মৃত্যু পথযাত্রী মহিলাদেরও এই সংস্থা তাদের শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করে। বর্তমানে প্রজ্জ্বলা
পৃথিবীর সবথেকে বড় অ্যান্টি ট্রাফিকিং শেল্টারে পরিণত হয়েছে, যেখানে প্রায় 200 কর্মী বর্তমান, যারা প্রত্যেকেই বেতন পেয়ে থাকেন। সুনিতা কৃষ্ণন কিন্তু কোনো বেতন এখানে পান না। তিনি একমাত্র ব্যক্তি যিনি এখানে অবৈতনিক। ছোটবেলাতে তিনি যেমন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন, আজও তিনি পূর্ণ সময়ের জন্য স্বেচ্ছাসেবক হয়ে আছেন। তার স্বামী চিত্র পরিচালক রাজেশ টাজরিভারের টাকাও তিনি গ্রহণ করেন না। তার নিজের লেখা বই এবং সমাজে মহিলাদের উপর যে অত্যাচার হয় তার উপরে তিনি যে বিভিন্ন সেমিনার করেন, তার থেকে পাওয়া টাকার কিছু অংশ তিনি নিজের হাত খরচের জন্য রেখে বাকি অংশ এই সংস্থাকেই দেন। নারী পাচারের বিরুদ্ধে তার একটা স্লোগান কিন্তু প্রচন্ড রূপে ভাইরাল হয়ে গেছিল, যা প্রতিটি মানুষকে নাড়িয়ে গেছিল। তা ছিল রিয়েল ম্যান ডোন্ট বাই সেক্স। প্রজ্জ্বলা 5টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। সেগুলো হলো প্রতিরোধ, উদ্ধার, পুনর্বাসন, পুনরেকত্রীকরণ এবং সমর্থন। এছাড়া ভুক্তভোগীদের নৈতিক, আর্থিক, সামাজিক এবং আইনি বিষয়েও সাহায্য করে থাকে এই সংস্থা। এছাড়া অপরাধীদের বিচারের ব্যবস্থাও কিন্তু অনেকটা এগিয়ে রাখে এই সংস্থা। প্রজ্জ্বলা যৌন পাচারের শিকার 28,600 জনেরও বেশি ব্যক্তিকে যেমন উদ্ধার করেছে, সেই সঙ্গে 26,900 জনেরও বেশি মানুষকে পুনর্বাসন দিয়েছে। এবং এটাই শেষ নয়, 18,000 শিশুকে যৌন ব্যবসায়ে প্রবেশ থেকে বিরত করেছে। আর এই কারণেই প্রজ্জ্বলা আজকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নারী পাচার বিরোধী সংস্থা হিসাবে পরিচিত হয়েছে। 2016 সালে সুনিতা পদ্মশ্রী পুরস্কার পান এবং সেই সঙ্গে 2018 সালে মানবতাবাদী হিসাবেও তিনি অরোরা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়াও আরও বিভিন্ন নামজাদা এবং দেশি পুরস্কার তার ঝুলিতে কিন্তু ঢুকে গেছে। তিনি এই অরোরা পুরস্কারে যেদিন পুরস্কৃত হয়েছিলেন, সেদিনকে নিজেকে খুব গর্ববোধ করেছিলেন এবং তিনি সেই সময় সেই অনুষ্ঠানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের দিকটা যদি আমাদের মতো সাধারণ মানুষ মেনে নিতে পারে, তাহলে কিন্তু সমাজ অনেক বেশি উন্নত হবে। কারণ তিনি বলেছিলেন, আইন করে আমরা সমাজকে যতটা না কলুষিত মুক্ত করতে পারবো, তার থেকে নিজেদের স্বভাবকে যদি আমরা পরিবর্তন করতে পারি, সেটা কিন্তু সমাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে সমাজে পুরুষদের যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু সমাজ এই কলঙ্কিত অবস্থা থেকে অনেকটাই মুক্ত হবে। তার একটা ভাষণের কথা খুব মনে পড়ছে এই সময়, যে তিনি বলেছিলেন তিনি তার জীবনে কয়েকটি বাস্তব পুরুষের সন্ধান পেয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন তার বাবা, যিনি ছোটবেলা থেকে সুনিতা যে ধরনের কাজ করতে চেয়েছেন তার সম্পূর্ণ সমর্থন সেই কাজে তার বাবার ছিল। প্রজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা প্রয়াত ব্রাদার জোস ভাটিকাটিল একজন মহান ব্যক্তি ছিলেন। আরও একজন মানুষ তিনি পেয়েছেন, তিনি হচ্ছেন চিত্র পরিচালক তথা তার স্বামী রাজেশ টাজরিভার, যিনি বাস্তব অর্থেই একজন প্রকৃত পুরুষ ছিলেন। আজকেই বাস্তব পুরুষ কথাটা আসছে কেন? তার একটাই কারণ, আজও কিন্তু সব পুরুষ নির্যাতন করেন না বা নির্যাতনকারী হন না। আর এই কারণেই আমরা সগর্বে বলতে পারি, আজও সমাজে
প্রকৃত পুরুষ আছেন, সেই সঙ্গে আমাদের মতো ছোট ছোট পরিবার থেকে যদি প্রকৃত পুরুষ তৈরি করে দেওয়া যায়, তাহলে অদূর ভবিষ্যতে সমাজের এই কলঙ্কিত দিকটিকে আমরা মুছে ফেলতে পারি। সবশেষে একটা কথাই আমি বলতে চাই যে আজকের পৃথিবীতে, আজকের ভারতে সুনিতা কৃষ্ণানের মতো লড়াকু মহিলার খুব প্রয়োজন, যিনি নিজের শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও দৃঢ় চেতা হয়ে মেরুদণ্ড শক্ত রেখে লড়াই করে চলেছেন এবং নিপীড়িত নারীদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজ এইটুকুনি থাক। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। ভালো থাকবেন। নমস্কার।